প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশনে। আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। 4 দশক ধরে দেশের ব্যক্তিগত গাড়ির চাহিদার বেশিরভাগই মেটাচ্ছেন এই কন্ডিশন গাড়ির আমদানিকারকরা। আবার নতুন গাড়ির চাহিদা বৃদ্ধির কারণে আমদানির পাশাপাশি দেশেই হচ্ছে উৎপাদন। এক্ষেত্রে পুরানো ও নতুন গাড়ির ক্ষেত্রে রয়েছে শুল্ক ও কর বৈষম্যের অভিযোগ। যদিও এবারে বাজেটে কিছুটা সুবিধা দেওয়া হচ্ছে পুরানো গাড়ির খাতকে। ডিসকাশনের এ পর্বে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের রিকন্ডিশন গাড়ির বাজার নিয়ে। আজকের অতিথি গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিটার সভাপতি জনাব আব্দুল হক। জনাব হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এবার একটু বলি, বাজেট নিয়ে তো সবারই বাজেট ঘোষণা হওয়ার পরেই একটা থাকে, সব ব্যবসায়ী সংগঠনগুলো একের পর এক সংবাদ সম্মেলন করে, দাবি করে এইখানে এটা কমাতে হবে, ওটা করতে হবে, এগুলো অনেক কিছু। এবার তো নতুন বাজেটে মাইক্রোবাসের উপর কিছু পুরাতন আমরা যে রিকন্ডিশন মাইক্রোবাসের উপর নতুন পুরাতন সবগুলো কিছু কিছু কমানো হচ্ছে। বাজেটকে আসলে আপনারা গাড়ির আমদানিকারকরা কিভাবে দেখছেন এইবারের বাজেটকে? আমার মনে হয় যে আমরা প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ যে আমাকে আপনি আমন্ত্রণ জানিয়ে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমাদের দেশে সরকার এটা চাচ্ছে, সরকারের রূপকল্প হচ্ছে মধ্যম আয়ের দেশে উপনীত হওয়া, এবং সেটা হতে গেলে মূলত পক্ষে আমাদের অনেক অটোমোবাইলের চাহিদাটা অনেক বড় একটা চাহিদা হওয়ার কথা। কিন্তু বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে যে অনেক অত্যধিক শুল্কের কারণে লোকেরা গাড়ি কিনতে পারে না, কারণ গাড়ির শুল্ক কর অনেক বেশি। আশেপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশের শুল্ক করের হার অত্যধিক। সরকার এই খাত থেকে অনেক বড় রেভিনিউ পেয়ে থাকেন, সেজন্য এটাকে প্রাধান্য দেন। কিন্তু আমরা বলার চেষ্টা করছিলাম, যদি দেশে উৎপাদন করুক আর আমরা আমদানি করি, বাজার সম্প্রসারণ করা না হলে যেমন রাজস্ব ঘাটতির দিকে যাচ্ছে, ক্রমশ আমদানিও হ্রাস পাচ্ছে এবং ক্রেতারাও কিনতে পাচ্ছে না। ফলে এটা কিন্তু লস হচ্ছে। এটাকে উইন করার জন্য একটা কম্প্রিহেন্সিভ পলিসি দরকার। সেই পলিসিতে অন্ততপক্ষে বাজেটে যদি শুল্ক করটাকে সহনীয় করা হয়, তাহলে কিন্তু মানুষ কিনতে পারবে। অনেক পুরনো গাড়ি 30 বছর, 40 বছর, 20 বছর পুরনো গাড়ি তো অহরহই বিক্রি হচ্ছে। একটা 20 বছরের পুরনো গাড়িও যেটা কেনা হয়েছে মনে করেন যে হয়তো 15 লাখ টাকা দিয়ে এখন 10 লাখ টাকা বিক্রি হয়। এটার কারণ কি? কারণ হচ্ছে মূলত গাড়ির ট্যাক্স অনেক বেশি। আমরা বিগত বছরের বাজেটেই এই চেষ্টা করেছিলাম, তখন মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে এবার আমরা পারলাম না করোনার কারণে, বাজেটের পরে আমরা এটা দেখব। তো বাজেটের পর থেকেই আমরা চেষ্টা করে আসছিলাম। গত মার্চ মাসে আমরা রাজস্ব বোর্ডের সঙ্গে ফর্মালি মিটিংয়ের প্রস্তাবগুলো করেছি, কিন্তু আনফর্চুনেটলি এবারও করোনা অব্যাহত থাকার কারণে চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের সাক্ষাৎ হয়নি, অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়নি, নাকি প্রধানমন্ত্রীর সাথে আমরা সাক্ষাতের সুযোগ পাইনি। আমরা মিডিয়ার মাধ্যমে আমরা কৃতজ্ঞতা জানাই, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া তারা এটাকে খুব ভালোভাবে প্রচার করেছেন, অনুধাবন করেছেন এবং সেটাকে অ্যানালাইজ করেছেন, বিশ্লেষণ করেছেন, যার জন্য সরকার বাজেটে কিন্তু মাইক্রোবাসগুলোতে এবং উপরের দিকের গাড়িগুলোতে অনেক বেশি শুল্ক করে 800% বলতে আছে, যেটা এটা অ্যাবসার্ড অবস্থা। কি হচ্ছে যেন এমপি ট্যাক্স ফ্রি গাড়ি পাচ্ছেন, ওই একই গাড়ি আপনি আনলে পর 800% ডিউটি। তো এটা তো হতে পারে না। এটা হওয়ার কারণে একটা গবেষণা পিআরএ একটা গবেষণা করেছিল, সেই গবেষণায় মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান সাহেব নিজে বললেন যে আপনারা রাজস্ব বোর্ডের মেম্বার ছিলেন, যে আপনারা এগুলো এত শুল্ক করে রাখলে তো রাজস্ব পাচ্ছেন না, মানুষও ব্যবহার করতে পারছেন না। তা আমাদের দেশের লোকেরাই যাদের সামর্থ্য আছে তারা কানাডা গিয়ে গাড়ি কেনে, আমেরিকাতে কেনে। কেন? ওখানে গাড়ির ট্যাক্স নাই, অর্থাৎ অলমোস্ট ট্যাক্স জিরো বলতে পারেন। চালাবার সময় ট্যাক্সটা আছে, ইউজের সময় তো সবাই তো আর যেতে পারবে না। অতএব সরকার মনে হয় এটা অনুধাবন করেছেন। আবার নতুন গাড়ির কারখানা করার চিন্তা করা হচ্ছে, সেজন্য অটোমোবাইল পলিসি 2020 করা হয়েছে। সেই পলিসিতেও এরকম শুল্ক করগুলো অত্যধিক কমিয়ে আনার কথা বলা হয়েছে। দেশ উৎপাদন করলে কত হবে, আমদানি করলে কত হবে, আমরা এইসব ব্যাপারে সরকারকে বলেছি যে যাতে একটা সহনীয় প্রতিযোগিতামূলক অবস্থা থাকে। আবার একটা উৎপাদনের নামে কিন্তু এক শ্রেণীর একটা ব্যাপার আছে, যেটা আশেপাশের দেশে, পাকিস্তানে হয়েছে, অন্য দেশে হয়েছে, স্ক্রুড্রাইভার ইন্ডাস্ট্রি বলে, যে কোনো মতে এনে জোড়া লাগিয়ে একটা সংযোজন। হ্যাঁ, সংযোজন। এই সংযোজন কিন্তু মূলত কোনো বড় শিল্প নয়। সংযোজনের বেনিফিট পায় রপ্তানিকারক দেশ, আমদানিকারক দেশ বেনিফিট পায় না, বরং তাকে অনেক সুবিধা দিতে হয়, শুল্ক করে ছাড় দিতে হয়। এখন সেটা পাকিস্তানে হয়েছে, পাকিস্তান কিন্তু ভালো করতে পারে নাই বিগত 20 বছর। দেখা গেল অনেক পুরনো মডেলের গাড়ি সংযোজন হচ্ছে, যেটা 20 বছর আগের মডেল। আমরা কিন্তু সেই অর্থে পৃথিবীর সর্বশেষ মডেলের সেরা গাড়িগুলো পাচ্ছি, এবং উপমহাদেশে বাংলাদেশই মাত্র একমাত্র দেশ যেখানে আপনি অনেক বিচিত্র গাড়ি দেখতে পাচ্ছেন। এটা ধন্যবাদ সরকারকে, পরস্পর সরকারগুলো এটা অনুধাবন করেছেন এবং মানুষকে কেনার সুযোগ করে দিয়েছেন।
বাট যেটা হচ্ছে সেটা হলো যে অত্যধিক শুল্ক করার কারণে বিগত বছরগুলোতে আপনাদের প্রস্তাব যাচ্ছিল আপনারা কি সেটা কি মানা হচ্ছে এবার বাজেটে? পুরো মানা হয়নি, সামান্য সামান্য, যেমন মাইক্রোবাসের ক্ষেত্রে একটু পেয়েছি, আবার 1800 থেকে 2500 সিসি পর্যন্ত হাইব্রিড গাড়ির ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয়েছে। এটা খুব বেশি না, কিন্তু এমন একটা বিশাল 18% থেকে 30% হলো টোটাল, কি 32% টোটাল ডিফারেন্সটা দাঁড়াবে। আমার মানে এটা ভালো সূচনা যে ব্যবহারকারীকে ব্যবহারের বিষয়টা, বাজার সম্প্রসারণের বিষয়টা অন্তত রাজস্ব বোর্ড অনুধাবন করেছেন। এটা কিন্তু একটা পলিসিটা আসতে হবে কম্প্রিহেন্সিভ, ব্যাপক ভিত্তিক। আমদানি, শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এমনকি বাংলাদেশ ব্যাংক, তাদের এখানে ভূমিকা আছে যাতে ক্রেতা কিনতে পারে, ফাইন্যান্সটাকে আরও বাড়ানো। এখন 50%-এর বেশি দেওয়া হয় না, অথচ বাংলাদেশ কিন্তু ব্যাংকগুলোতে অলস টাকার পাহাড় পড়ে আছে। অতএব এইসব ব্যাপারগুলো ইকোনমিস্টরা চিন্তা করতে হবে। চিন্তা করলেই রাজস্ব বোর্ড তো শুধু শুল্ক কর হ্রাস বৃদ্ধি করবে, কিন্তু বাকি পলিসিটা কিন্তু আসবে সরকারের অন্য জায়গা থেকে। অতএব যোগাযোগ মন্ত্রণালয়ের বিষয় আছে, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের বিষয় আছে, বিআরটির বিষয়ে তারা অনেক বেশি রেজিস্ট্রেশন ফি নিচ্ছেন। একদিকে আমদানি শুল্কের আধিক্য, অপরদিকে রেজিস্ট্রেশন ফি, আবার তার উপরে আপনি ব্যবহার করলে অগ্রিম আয়কর, এত ট্যাক্স দিয়ে কিন্তু ক্রেতা কনজিউমার কিনতে এটা ইউজার ফ্রেন্ডলি না। বাংলাদেশে বেশিরভাগ গাড়ি বিক্রি হয় 1500 সিসির গাড়ি, সাধারণত আমাদের মধ্যবিত্ত পরিবার সাধারণত ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে কি কোনো এই বাজেটে কোনো সুবিধা হলো? অ্যাকচুয়ালি 1800 সিসি পর্যন্ত সুবিধাটা দেওয়া হয় নাই, এটা দেওয়া হয়েছে 1800 থেকে 2500 পর্যন্ত। তাহলে তো আমরা বলবো যে যারা আপনার সাধারণত একটু জিপ গাড়ি ব্যবহার করেন তাদের জন্যই সুবিধাটা হলো কিছুটা ওইদিকে, কিন্তু অ্যাকচুয়ালি আমি মনে করি যে টোটালি হ্রাস করা উচিত ছিল। যদিও আনবিআর বলছেন যে আপনাদের উচিত ছিল বছরের প্রথম থেকে এসব তদবির করা। আমার কাছে একটু কিছুটা হাস্যকরী মনে হচ্ছে যে কেন তদবির করতে হবে, মানে তারা কি আসলে মানুষের যে মানে চাহিদা তার সাথে আসলে তাদের কোনো সম্পৃক্ততা নাই পেলেই মনে হচ্ছে যে তাদেরকে তদবির করে তারপরে লবিং কিংবা লাগে আসলে কেউ না আমরা কেউ। ছোট একটা বিরতি নিচ্ছি, আমরা আবার আপনার কাছেই ফিরবো এই বিষয়ে কথা বলতে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আমরা কথা বলছিলাম যে পুরনো গাড়ির বাজার নিয়ে। আমাদের সঙ্গে আজকে অতিথি বারবিটার সভাপতি জনাব আব্দুল হক। ডিসকাশনে আবারও স্বাগত, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের অতিথি রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ী এবং সেই রিকন্ডিশন গাড়ির যে ব্যবসায়ীদের যে সংগঠন বারবিটার সভাপতি জনাব আব্দুল হক। আপনি বিরতির আগে বলছিলেন যে আসলে লবিং করতে হয়, তদবির করতে হয়। আমাদের যারা আসলে এই রাজস্ব দপ্তরে যারা আছেন বা এই সাথে সরকার নীতি নির্ধারণে যারা জড়িত আছেন, তারা কি মানুষের কথা জানেন না? মানুষ কি চায়? অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা কিন্তু বাংলাদেশের ট্র্যাডিশনটা হচ্ছে আপনাকে জিনিসগুলোকে সামনে উপস্থাপন করা। আমাদের কাজ কিন্তু অ্যাসোসিয়েশনের কাজই এটা। আমরা আছি এই জন্য যে আমরা শুধুমাত্র ব্যবসা বৃদ্ধির সুবিধার জন্য নয়, বরং কিভাবে হলে পর এই গবেষণাগুলো কারো না কারো করতে হয়। বাংলাদেশে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট লেভেলে গবেষণা খুব একটা হয় না, নাই বলে আমরা না অ্যাকচুয়ালি সেটা অন্যান্য দেশে কিন্তু গবেষণা একটু আলাদা আছে, মানে পলিসির জায়গাগুলো আলাদা, পলিসি কাউন্সিল আছে বাকায়দা। জাপানে 105টা পলিসি কাউন্সিল আছে। তো আমাদের এখানে শুধুমাত্র রাজস্ব বোর্ডই বরং কিছুটা পলিসির ক্ষেত্রে আমাদের সাথে আলাপ করে, আর অন্য কোথাও কিন্তু তেমন একটা আলাপ নাই। তো এই ট্রেডিশনটা ফেডারেশন চেম্বারের সাথে আমরা বহু বছর ধরে করে আসছি, এবং তাতে কিন্তু একটা ব্যবসা বান্ধব, অন্তত ট্রেড ফ্যাসিলিটেশন কি ব্যবসা সহায়ক নীতিমালা, বিশেষ করে রাজস্বের ক্ষেত্রে রাজস্ব বোর্ডই একটা এক্সপার্টাইজ গড়ে উঠেছে। আমি বলবো যে রাজস্ব বোর্ড এই ক্ষেত্রে অনেক তারা প্রফেশনাল, একমাত্র প্রফেশনাল ডিপার্টমেন্ট যেখানে আপনি এই আলোচনাগুলো করা যায়। অন্য ডিপার্টমেন্টগুলোতে কিন্তু এরকমটা অলমোস্ট নাই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে আলোচনা করে আমরা কনভিন্স করতে পেরেছিলাম। বাট অ্যাকচুয়ালি এখানে জিনিসটা একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ দরকার। যেমন পার্লামেন্টে যদি আলাপ করতে পারতাম পার্লামেন্ট সদস্যদের সাথে, তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হতো, এবং আরও বেশি রাজস্ব বোর্ডে যদি একটা পলিসি কাউন্সিল থাকতো তাহলে কিন্তু ভালো হতো। এখন তারা যদি বেশি করে, এবার আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যখন দেখছি, যখন মহিষ সাহেব অর্থমন্ত্রী ছিলেন তিনি তখন সংসদীয় স্থায়ী কমিটি প্রতিটা কমিটির সাথে আলাদা করে বৈঠক করেছেন। আমি শুনেছি যে এবার নাকি মানে অর্থমন্ত্রী নাকি এই বৈঠকগুলো করেননি, ফলে সংসদীয় স্থায়ী কমিটিগুলো আপনি তাদের বক্তব্য বলতে পারেননি, জানাতে পারেননি বলে আমরা জানতে পেরেছি। অ্যাকচুয়ালি আমার খুব জানা নেই এটা, বাট এটা তো পার্লামেন্টারি সিস্টেমের একটা অন্যতম উৎস, যে আপনি পার্লামেন্টারি সিস্টেমে পার্লামেন্ট থেকে আলোচনাগুলো আসবে, সমালোচনা আসবে, পরামর্শ আসবে, অ্যানালাইজ করবে, এবং পলিসি কাউন্সিল থাকা উচিত। যেমন জাপানে 105টা পলিসি কাউন্সিল আছে, সরকারের প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বিভিন্ন এজেন্সির মধ্যে। আমাদের এখানে অ্যাকচুয়ালি জনগণের যে অভিজ্ঞতা বিভিন্ন ফিল্ডে, সেটা কিন্তু রাষ্ট্রে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে
সলা পরামর্শের প্রক্রিয়া, সেটার জন্য কিন্তু গণতন্ত্রের অন্যতম কথা হচ্ছে সলা পরামর্শ। তো এই সলা পরামর্শ আসতে হবে ফিল্ড থেকে, ফিল্ডের অভিজ্ঞতাটা আপনি বাস্তবায়ন করবেন। অর্থাৎ এইটা কমে গেলে কিন্তু মারাত্মক। আমরা জানি না যে সেটি কবে হবে, তবে আমাদের বিশ্বাস যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে সরকার, সেই সরকার আসলে এটি চালু করবেন বলে আমাদের বিশ্বাস। আপনার আরেকটা হচ্ছে যে এই করোনার সময়, বিশেষ করে গত বছর এবছর তো মানে একটা বড় অংশ চলে যাচ্ছে করোনায় আপনাদের রিকন্ডিশন গাড়ির ব্যবসায় আসলে কী ধরনের প্রভাব পড়েছে? আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রথম দিকে তো 2 মাস আমাদের টোটাল বন্ধ রাখতে হয়েছিল। ওই 2 মাসে বিশাল ক্ষতি হয়েছে। আমাদের ব্যবসায়ীরা অনেকেই কস্ট কাটল করার জন্য ব্যবসা সংকুচিত করেছে, স্টাফদের বেতন পুরো দিতে পারে নাই, অনেকে বোনাস দিতে পারে নাই, এইভাবে অনেকে নিজের সংসারই ভালো করে চালাতে পারেনি। আমরা সেই অর্থে কিন্তু কোনো সরকারি সাহায্য ওইভাবে পাইনি, যদিও আমরা অন্যতম একটা রাজস্ব প্রদায়ী খাত, হাজার হাজার কোটি টাকা কিন্তু সরকার রাজস্ব পায়। তো আমরা চেয়েছিলাম, যেমন আমরা 2 মাসের বন্দর ভাড়া মকুব চেয়েছিলাম, সেটা মাননীয় মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী বলেছিলেন যে দেবেন, কিন্তু এখনও পর্যন্ত সেই জিনিসটা বাস্তবায়ন হয়নি। চট্টগ্রাম বন্দরে অন্যান্য ক্ষেত্রে দিয়েছিল, কিন্তু গাড়ির ক্ষেত্রে আমরা এটা পাইনি। হাওবার টোটালি কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক দেনা দেওয়ার হয়েছি। কিন্তু সব কিছুর পরেও ব্যবসায়ীরা কিন্তু কয়েক হাজার কোটি টাকা রেভিনিউ দিয়েছে। বিগত এই বছরে কিন্তু আমরা অনেক রেভিনিউ দিয়েছি, এবং গাড়ির বাজার সে অর্থে কিন্তু একেবারে ভেঙে পড়েনি। আমরা যা মনে করেছিলাম হয়তো 40%-এর মতো কম হয়েছে, বাট উই আর সাস্টেনিং, আমরা বেঁচে আছি। অনেক লস করেছে কিন্তু, এক এক গাড়িতে কোনো 10 লক্ষ টাকা লস হয়েছে, এরকমও কিন্তু ব্যাপার আছে। আবার এই যে লস গেল, সে লস টিকে ব্যবসায়ীরা কী করে, ব্যবসায়ীরা একবার লস হলে আবার লাভের অপেক্ষা করে। এটি হলো বাজার অর্থনীতির নিয়ম। এতে আপনি কোনোভাবেই কিন্তু হঠাৎ করে কিছু করবেন তার কোনো উপায় নেই। এসে ওপেন কম্পিটিশন। এবং এই যে সরকার যে রেভিনিউর কিছুটা করলেন, তাতে কিন্তু সরকারের রেভিনিউ অনেক বাড়বে। আমি মনে করি আমাদের অভিজ্ঞতা বলে, যদি সেটাকে আরও একটু রাজস্ব কিছু কিছু ক্ষেত্রে কমাতেন, বিশেষ করে এই 1500 সিসির মধ্যে যদি কমিয়ে দেওয়া হতো এবং ডিপ্রিসিয়েশনটা বাড়ানো হতো, মিনিমাম 1000 কোটি টাকা রেভিনিউ বেড়ে যেত। কারণ এখন কোনো যার 10 লাখ টাকা সেটা গাড়ি কিনতে পারে না, তখন তাকে একটা বহুত পুরনো গাড়ি, ওই 2000 সালের মডেলের গাড়ি, 20 বছরের পুরনো গাড়ি 10 লাখ টাকা কিনতে হয়, যেটা স্ক্র্যাপ হয়ে যাওয়া উচিত, সেটাও চলছে। অর্থাৎ আমরা বলি যে বাজারটা 1 লক্ষ গাড়ির না হলে উৎপাদনের অপটিমাম মার্কেট হবে না। এটা হলো জাইকা রিপোর্ট। আমরা একটু বিরতিতে যাব, কিন্তু তার আগে আপনার কাছে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই। সেটি হচ্ছে যে আমাদের যে আপনি যেটা বললেন যে একদম এখন 20 বছরের গাড়ি ব্যবহার হচ্ছে, কিন্তু তার জন্য আপনি একটা সময় বলেছিলেন যে আমাদের একটি স্বার্থবাদী চক্রের কারণে ঢাকার বাস পরিবহন ব্যবস্থা আধুনিক হয়নি, এবং সেই সাথে আমাদের মানে এই বাসের চেহারাগুলো দেখলে মানে লজ্জা লাগে, এবং এই রাস্তাটা অনেকটা হচ্ছে আমাদের কিছু একটা চক্রের হাতে আপনার দখলে রয়েছে, যে জন্য গাড়ি আপনার অনেক ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হয়। আমরা বিরতির পরে আপনার কাছ থেকে শুনবো। জি দর্শক, আরও একটু বিরতি নিচ্ছি। বিরতির পরে এসে কথা বলবো আজকের অতিথির সঙ্গেই। আমাদের সঙ্গেই থাকুন। আবারও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক, ডিসকাশনে আজকে কথা বলছিলাম রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারবিটার সভাপতি জনাব আব্দুল হকের সঙ্গে। বিরতির আগে আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে ঢাকার মানে রাস্তার অবস্থা, বাসের চেহারা নিয়ে আপনার একটা খুব প্রতিবাদী একটি কণ্ঠস্বর ছিল। সেটির কি এই কয়েক বছরে কোনো উন্নতি হয়েছে? আমি মনে করি যে এটা আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী মোহিত স্যার একটা মন্তব্য করেছিলেন যে ঢাকার বাসগুলো নারকীয়। তো সে কথাটা এত সত্যি যে আমরা এত উন্নতি করছি, কিন্তু ঢাকার পাবলিক ট্রান্সপোর্টের চেহারাটা আমরা এখনও পাল্টাতে পারিনি। আমি আশা করছি যে মেট্রোটা, বিশেষ করে মেট্রো রেল চালু হওয়ার পরে হয়তো বা মানুষের একটা বিরাট অংশ কিন্তু মেট্রো ব্যবহার করবে, সেটা সাশ্রয়ী মূল্যে সহজে যাতায়াত, সময় ক্ষেপণ কম হবে। এবং প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব একটা বিরাট চেষ্টা নিয়েছিলেন ঢাকার এই বাসের চেহারাটাকে পাল্টাতে। এটা কিন্তু এক ধরনের নারকীয়, যে বলেছিলেন মোহিত স্যার, নারকীয় বটে। এখন এখানে যারা ব্যবসা করে তারা হয়তো ভালো ব্যবসা করতে পারছে না, আবার প্রভাবশালী মহল এমনভাবে পলিসিগুলোকে প্রভাবিত করেছে যেখানে 10টা বাস দরকার সেখানে চলছে 20টা, 30টা, 50টা। তাহলে একটা অসুস্থ প্রতিযোগিতা। আবার নগর পরিবহনে, সেটা টোকিও হোক অথবা বোম্বে, সেখানে কিন্তু বাসে কিংবা ট্রেনে 20% বসে যাবে, 80% দাঁড়িয়ে যাবে, এ হলো নিয়ম। কিন্তু আমাদের এখানে সবাই বসে যেতে চায়, এটা কিন্তু একেবারে অবাস্তব একটা জিনিস। অতএব মানে অনেক বেশি গাড়ি হওয়ার কারণে তারা লাভ করতে পারছে না, এবং গাড়িগুলোর কোনো শৃঙ্খলা নাই, রুটগুলো টোটালি বিপর্যস্ত। হাব সিস্টেম বলে,
যেমন গুলিস্তান থেকে আপনি হয়তো আগে এক সময় ছিল সদরঘাট, আবার মিরপুর থেকে সদরঘাট কিংবা গুলিস্তান, এভাবে ভাগ করা থাকে। এবং টঙ্গী থেকে কোনোদিন নারায়ণগঞ্জ ডাইরেক্ট বাস যাবে না, এটা নিয়ম নাই কিন্তু শহরে মেট্রোপলিসে ভাগ করা থাকবে। টঙ্গী থেকে হয়তো উত্তরা হতে পারে, উত্তরা থেকে আবার বনানী, এভাবে ভাগ করা হলে ওভারল্যাপিংগুলো হতো না। এখন এই ওভারল্যাপিংয়ে অনেক বেশি বাস সেগুলো খালি যায়, প্রফিট করতে পারছে না, তার বয়স আধিক্য এবং ওই রুটগুলো বিপর্যস্ত হওয়ার কারণে এখানে আমি বলবো একটা মারাত্মক বিষয় আপনি তুলেছেন, সেটা হলো রাইট ফ্রম সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় থেকে শুরু করে রোডস অ্যান্ড হাইওয়েজ, বিআরটিএ একটা অকার্যকারিতা আছে কিন্তু। যেমন একটা উদাহরণ দিই আপনাকে, অ্যাক্সিডেন্ট হলে রিপোর্ট হওয়ার কথা, এ দায়িত্ব কিন্তু রাস্তার পুলিশের, বিআরটি ইন্সপেক্টরের, আবার রাস্তার সড়কের মালিক যে রোডস অ্যান্ড হাইওয়েজ তাদেরও আছে, কেউ কিন্তু এটা করে না, করছে না, জিরো অ্যাক্সিডেন্ট রিপোর্টিং, জিরো। মারা যাচ্ছে, আপনি মরে গেলে বলবে যে এতজন মারা গেছে, এতজন আহত হয়েছে। এইটা কিন্তু কোনো সভ্য দেশে হতে পারে না। অতএব এইটাকে জবাবদিহির আওতায় আনা দরকার। সভ্যতা মধ্যম আয়ের দেশে উপনীত হওয়ার সাথে সাথে কিন্তু সুশাসন কিংবা শাসনের সভ্যতাটা দৃশ্যমান হতে হবে, এবং দৃশ্যমানটা কিন্তু সড়কেই প্রথম। আপনি বিদেশ থেকে আসলে প্রথমে দেখেন ট্রাফিক ডিসিপ্লিন কীরকম, পাবলিক ট্রান্সপোর্ট কীরকম। পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু অনেক ভিড় হবে, সেটাই স্বাভাবিক। কলকাতায় যান, লোকাল ট্রেনগুলোতে কি প্রচণ্ড ভিড়, কিন্তু তারপরে মানুষ 10 টাকা দিয়ে কিন্তু অনেক দূরে যেতে পারছে। আমরা আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের পরিবেশ বান্ধব আপনার বৈদ্যুতিক গাড়ির একটা বাজার সারা বিশ্বে এখন একটা হচ্ছে, কিন্তু বাংলাদেশে আপনার হাইব্রিড বা পরিবেশ বান্ধব গাড়ি বাজার পাচ্ছে না কেন? এটির কারণ কি মনে হয়? না, হাইব্রিড গাড়ি কিন্তু প্রচুর আসছে, এবং সরকারকে ধন্যবাদ জানাই, রাজস্ব বোর্ডকে, মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তারা এটাকে সুবিধা দিয়েছেন। গত বাজেটে কিছুটা, এবারও কিছুটা দিয়েছেন। এটা আরও ব্যাপক হতে হবে। হয়তো বা 1 বছরে তারা দিলেন না, কিন্তু ক্রমশ বাজার সম্প্রসারণের কথাটা আমরা বলছি কেন, যে আপনি কিন্তু 10-12 হাজার গাড়ির বাজারটা কোনো বাজারই না, এটাতে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে না, ভাবল না। অর্থাৎ এইটাকে আমরা যে কয়েক হাজার করে রেভিনিউ পাচ্ছে সরকার, এটাকে গ্রাস করার জন্য একটা মহল কিন্তু চেষ্টা করছে বিভিন্নভাবে প্রভাবিত করে, যে এটা করলে পর আমরা ইন্ডাস্ট্রি করব, ওইটা করলে ইন্ডাস্ট্রি করব। এগুলা কিন্তু এক ধরনের আমরা বলবো যে এই ভেলকিবাজিতে পড়লে কিন্তু এটা হারিয়ে যাবে। অর্থাৎ আমরা বলেছি যে না, দক্ষিণ আফ্রিকাতে 1 লক্ষ গাড়ির বাজার আছে, 40% উৎপাদন করে, বিগত 60 বছরে তারা মাত্র 40% করে, 60% আমদানি করে। আমদানি এবং উৎপাদনে শুল্কের ব্যবধান কত জানেন? 25 থেকে 49%, এর বেশি না। অর্থাৎ ইউ মাস্ট কম্পিট করতে হবে। তারা আবার রপ্তানিও করে। আমরা চাচ্ছি রপ্তানির ক্ষেত্রে সরকার সম্পূর্ণ ছাড় দিয়ে দিক, কিন্তু ডোমেস্টিক মার্কেটটা যেটা আমরা বিগত 50 বছরে গড়ে তুলেছি, এখানে কিন্তু সরকার রাজস্ব, বিরাট এমপ্লয়মেন্ট, আমার 900 সদস্য, হাজার হাজার মানুষ কিন্তু করে খাচ্ছে। এবং একটা গাড়িতে আপনি যখন 30 লাখ টাকা গাড়িটা কেনেন, প্রায় 20 লাখ টাকা ডিউটি সরকারের, প্রায় 20 লাখ টাকা, 15 লাখ টাকা তো বটে। একটা 17 লাখ টাকার করলাতে 11 লাখ টাকা ডিউটি, প্রায় 12 লাখ টাকা, 70,000 টাকা, যেটা হওয়া উচিত 6 লাখ টাকা। এখানে আমরা বৈষম্যের শিকার হয়েছি। কীভাবে? আমার গাড়ি আনছে $6,000, নতুন আনলে $6,000 দিয়ে দিচ্ছেন, আমি আনলে বলছে না তোমাকে $13,000 দিতে হবে, তোমাকে আমি এই সিস্টেমে, ওই যে একটা ইয়েলো বুক আছে বাইবেল, সে বাইবেল আমরাই দিয়েছিলাম, এখন আমরা ওইটার ভিকটিম। ওটার নতুন ভ্যালু ধরে, পুরাতন ভ্যালু কিন্তু আসলে ধরে না ধরে ওইখান থেকে মাত্র 35% ডিসকাউন্ট দিয়ে। আমরা কোনো ডিসকাউন্ট চাচ্ছি না, আমাদেরকে বাজার রেটে দেন, আমরা কম্পিট করতে পারলে করবো, নতুবা মরবো। কিন্তু কম্পিটিশনের জায়গায় আপনি কেন হাত দিচ্ছেন? এই অন্যায্য, অসমতা এবং আনইকুয়াল কম্পিটিশনে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং ক্রেতারা বঞ্চিত হচ্ছে। সবচেয়ে বড় কথা, সরকার রাজস্ব পড়তে দিকে, এবং এই রাজস্বটা একটা বিরাট একটা ভূমিকা রাখে দেশের উন্নয়নে। অর্থাৎ আমরা মনে করি এই জায়গায় একটা বড় রকমের রিফর্ম কিংবা পরিবর্তন, স্ট্রাকচারের প্রয়োজন আছে, রিস্ট্রাকচারিং প্রয়োজন আছে। হক ভাই, আমরা আজকের একদম অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি যে আপনার বক্তব্যগুলো সরকারের নীতি নির্ধারক পর্যায়ে পৌঁছাবে, এবং তারা অবশ্যই এই বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বলে যাব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের অনেক চ্যালেঞ্জ, তাদের জন্য একটা বারযোগ্য, মর্যাদাবান দেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আপনাকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।